একটা হচ্ছে দেখুন ধাতু, আর একটা হচ্ছে কি অ্যামালগাম তড়িৎদ্বার। তাহলে আমরা কি বলতেছি, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে কি অ্যামালগাম তড়িৎদ্বার। ওকে, দেন হচ্ছে দেখুন দ্বিতীয় শ্রেণীর তড়িৎদ্বার কি বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণীর তড়িৎদ্বারে হচ্ছে আমাদের বলা হয়েছে যে ক্যালোমেল তড়িৎদ্বারে কি আমাদের এই জাতীয় যে তড়িৎদ্বারে কি প্রকৃষ্ট বা যে উৎকৃষ্ট উদাহরণ আমরা বলতে পারি। তাহলে প্রথম শ্রেণীর তড়িৎদ্বার ধাতু আর ধাতপায়ন, আর একটা হচ্ছে কি আমরা বলতে পারি অ্যামালগাম। আর দ্বিতীয় শ্রেণীর তড়িৎদ্বারের উদাহরণ হচ্ছে ক্যালোমেল। ক্যালোমেল হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড। ক্যালোমেল হচ্ছে কি মার্কিউরিক ক্লোরাইড। মার্কিউরি অর্থাৎ কি পারদ Hg, আর ক্লোরাইড হচ্ছে Cl অর্থাৎ Hg2Cl2। এরপরে দেখেন তৃতীয় শ্রেণীর তড়িৎদ্বারের মধ্যে কি আছে, আমার টিন আর আয়রন আছে। ঠিক আছে, টিন আয়রন দ্বিধনাত্মক, আর কি আমরা বলতে পারি যে ত্রিযোজী, আর হচ্ছে কি আমাদের আয়রন আছে। ঠিক আছে, জাস্ট এটা ক্লিয়ার করে নেবেন। এখন এইগুলা কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ সহকারে আপনাদের কি আমি আপনাদের যেটা পড়াইছি একটু আগে, যেটা আমরা বলতে পারি কি ধাতুর সক্রিয়তা সিরিজ। ওই ধাতুর সক্রিয়তা সিরিজের মানে এইটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট। এখন এটা কেন পড়াচ্ছি ভাই, তাইলে কেন পড়াচ্ছেন? কেন পড়াচ্ছি, কারণ আপনিও জানেন না প্রশ্ন কোথা থেকে হবে, আমিও জানি না প্রশ্ন কোথা থেকে হবে। ঠিক আছে, যে টপিকগুলো ইম্পর্টেন্ট, যে টপিকগুলো ভার্সিটি পরীক্ষায় আসছে, যে টপিকগুলো থেকে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, যেগুলো থেকে ডেন্টাল অ্যাডমিশন টেস্টে আসছে, সেইগুলাই হচ্ছে কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। কারণ এই প্রশ্নগুলাই কি হয়, বারবার কিন্তু রিপিট হয়। ঠিক আছে, তো এর জন্য জাস্ট হচ্ছে আপনারা এই টপিকগুলো একটু দেখবেন। এরপরে দেখেন কি আছে, অর্ধকোষ ও তার কি প্রকারভেদ। কি আছে, অর্ধকোষ ও তার প্রকারভেদ। তাইলে অর্ধকোষ, এই যে এই অর্ধকোষের মধ্যে হচ্ছে আপনারা যেটা সবচেয়ে ভালো করে পড়বেন, দেখুন এই অর্ধকোষের মধ্যে যেটা হচ্ছে আপনারা সবচেয়ে ভালো করে পড়বেন সেটা হচ্ছে কি গ্যাস অর্ধকোষ। কারণ এই যে এই গ্যাস অর্ধকোষ থেকে যে নিচের কোনটা গ্যাস অর্ধকোষ না, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। তাহলে দেখেন প্রশ্ন কোথায় কোথায় থেকে আসতে পারে। পুরো চ্যাপ্টারটা পড়লেন, এইটাও পড়লেন না, ইএমএফ এর অঙ্ক করলেন, অ্যানোড ক্যাথোড কোনটা, তারপর হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া কোনটা, সব ভালো করে পড়ছেন। অর্ধকোষের বিক্রিয়াগুলো পড়ছেন কিন্তু এগুলো পড়েন নাই, এখান থেকে প্রশ্ন দিয়ে দিল। সুতরাং যে খুঁটিনাটি সমস্ত বিষয় আছে এই সমস্ত বিষয়গুলো ভালো করে দেখবেন। এরপরে দেখেন যে গ্যাস অর্ধকোষ, তাহলে এই যে গ্যাস অর্ধকোষে কি কি ধাতু ব্যবহার করে এখানে বলছে, দেখুন আমি লিখে দিচ্ছি কি প্লাটিনাম ধাতু। কি ধাতু? প্লাটিনাম ধাতু ব্যবহার করে। তাহলে অর্ধকোষের এই যে যে আমাদের বিক্রিয়াগুলো আছে, তাহলে বিক্রিয়াগুলো দেখুন, বিক্রিয়াগুলো হচ্ছে কি প্লাটিনাম, প্লাটিনামের সাথে কি থাকবে, প্লাটিনামের সাথে হচ্ছে মার্কারি থাকবে, আর এই পাশে কি থাকবে, হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের আমরা বলতে পারি যে গ্যাস ইলেকট্রোড বা গ্যাস অর্ধকোষ। আরেকটা হচ্ছে কি আমাদের দেখুন প্লাটিনাম আর কি ক্লোরাইড আছে। তাহলে প্লাটিনাম আর কি মার্কারি, আর কি প্লাটিনাম আর কি ক্লোরাইড, যে কোনো একটা দিয়ে আসতে পারে। তো আপনাদের মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা যেটা আসছিল বা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে যেটা প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে এই যে প্রথমটা দিয়ে হতে পারে বা দ্বিতীয়টা দিয়েও হতে পারে, কোনটা হচ্ছে কি নিচের কোনটা গ্যাস ইলেকট্রোড। ঠিক আছে, তাহলে কি এখন দিল হচ্ছে প্লাটিনাম, মার্কারি, তারপর হচ্ছে দিল আয়রন বা হচ্ছে ফেরিক বা ফেরাস, এরপরে দিল হচ্ছে কি আপনার মনে করেন দিল কপার বা আয়রন। তাহলে কোনটা হবে, তাহলে কোনটা হবে প্লাটিনাম আর কত মার্কারি। ওকে, এরপরে দেখেন জারণ বিজারণ অর্ধকোষ, এটা তো আপনারা জানেন যে জারণ হচ্ছে কি রেডক্স, রেডক্স বিক্রিয়া। জারণ বিজারণ কি রেডক্স বিক্রিয়া। তাহলে এই জারণ বিজারণ অর্ধকোষে কি হয় দেখুন, আমাদের হচ্ছে কি এই জাস্ট নিষ্ক্রিয় ধাতু কি প্লাটিনাম বা কি আমাদের গোল্ড ব্যবহার করা হয়। তো এখানে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে কি জারণ বিজারণ অর্ধকোষ বিক্রিয়ায় কি ব্যবহার করা হয়, প্লাটিনাম বা কি গোল্ড, সেটা হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ায় কি ব্যবহার করা হয়, বিক্রিয়ায় ব্যবহৃত হয়। ঠিক আছে, এরপরে দেখেন ধাতুর অ্যামালগাম আর ধাতুর আয়ন অর্ধকোষ, এগুলো জাস্ট একটু আপনারা বই থেকে একটু দেখে নেবেন। ঠিক আছে, এখন এগুলা হচ্ছে এই ছকটা নাও পড়লে হবে, কিন্তু জাস্ট এই গ্যাস অর্ধকোষ যেহেতু এখান থেকে গ্যাস ইলেকট্রোড, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে প্রশ্ন আসছে, এজন্য এটা ভালো করে পড়বেন। এবং যেটা পড়বেন যে এই সমস্ত টপিক থেকে দেখবেন আপনারা অধ্যায় ভিত্তিক এমসিকিউ আছে। আমরা যে আপনাদের সেলফ টেস্ট নিব, অর্থাৎ লেকচারের পরে কি এই অধ্যায়ের উপরে, এই লেকচারের উপরে কি আমরা হচ্ছে কি আপনাদের কতটুকু ক্লাস হচ্ছে আপনারা শুনছেন সেই উপরে, তার উপরে হচ্ছে কি আমরা হচ্ছে অবশ্যই কি আপনাদের জন্য একটা এক্সামের অর্থাৎ সেলফ টেস্টের হচ্ছে কি একটা অ্যারেঞ্জ করছি, আয়োজন করছি। তো সেখানে হচ্ছে আপনাদের যাচাই করা হবে যে কে কতটুকু হচ্ছে যত্ন সহকারে বা হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসটা শুনছেন। তো এখন দেখুন এই যে অর্ধকোষ বা প্রকারভেদ, এই প্রকারভেদের মধ্যে যে আমাদের যে এক্সাম্পল গুলা, এই এক্সাম্পল গুলো জাস্ট একটু দেখবেন, এবং বিশেষ করে আমরা বললাম যে গ্যাস ইলেকট্রোড বা গ্যাস অর্ধকোষ, এটা একটু ভালো করে দেখবেন। এরপরে দেখুন যে তড়িৎ কোষ, এই তড়িৎ কোষটা কি, তড়িৎ কোষটার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রকারভেদ।
তড়িৎ কোষের যে কি দেখবো আমরা প্রকারভেদ বা কি শ্রেণী বিভাগ দেখবো। তো এই তড়িৎ কোষটা দেখুন, তড়িৎ কোষকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে কি তড়িৎ রাসায়নিক কোষ, আর একটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে একটা কি কোষ? তড়িৎ রাসায়নিক, আর একটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো এখন দেখুন তড়িৎ রাসায়নিক কোষ তো হচ্ছে কি ওই যে আমরা আপনাদের যে কি নরমাল ভাবে যে ব্যাটারি আছে, ঠিক আছে, ড্রাই সেল, তারপর হচ্ছে কি ভোল্টাইক সেল বা গ্যালভানিক সেল, এগুলো হচ্ছে কি আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। তাহলে দেখেন তড়িৎ রাসায়নিক কোষ এগুলা কি অনুসারে ভাগ করছে? এগুলা ভাগ করছে হচ্ছে কি আমাদের প্রকোষ্ঠ অনুসারে। কারণ কি কোষের কিন্তু কি প্রকোষ্ঠ আছে। তাহলে দেখেন এই প্রকোষ্ঠ হচ্ছে কি এক প্রকোষ্ঠ বিশিষ্ট সেল এবং কি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট সেল। তো এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ হচ্ছে কি আমার শুষ্ক কোষ বা কি ড্রাই সেল বা ওই যে পেন্সিল ব্যাটারি গুলা, এবং কি সরল কি ভোল্টাইক কোষ বা ভোল্টাইক সেল। এবং দুই প্রকোষ্ঠ বিশিষ্ট আমার সেলগুলো হচ্ছে কি ডেনিয়েল সেল এবং কি গ্যালভানিক কোষ। ঠিক আছে, ডেনিয়েল কোষ এবং দুই নম্বরে হচ্ছে কি গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষ। তো এই ডেনিয়েল কোষ এবং গ্যালভানিক কোষটা হচ্ছে কি দুই প্রকোষ্ঠ বা কি দ্বিপ্রকোষ্ঠী কোষের উদাহরণ। দ্বিপ্রকোষ্ঠী রাসায়নিক কোষ। রাসায়নিক কোষ এগুলো থেকে কিন্তু আপনাদের কি এক্সামের মানে এমসিকিউ আসছে, এর জন্য কি আপনাদের এই টপিক গুলো হচ্ছে বোঝাচ্ছি বা দেখাচ্ছি। তাহলে দেখেন আমরা মূলত কি তড়িৎ কোষকে কয় ভাগে ভাগ করতেছি? দুই ভাগে। একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, আর একটা হচ্ছে কি আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো তড়িৎ রাসায়নিক কোষকে আমাদের ভাগ করা হয়েছে কি প্রকোষ্ঠ অনুযায়ী, অর্থাৎ প্রকোষ্ঠের ভিত্তিতে আমরা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক প্রকোষ্ঠী তড়িৎ রাসায়নিক কোষ, আর একটা হচ্ছে কি দ্বিপ্রকোষ্ঠী তড়িৎ রাসায়নিক কোষ। তো দ্বিপ্রকোষ্ঠী তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কোন কোন কোষ আছে? তাহলে দেখেন একটা হচ্ছে কি ডেনিয়েল কোষ, আর একটা হচ্ছে কি গ্যালভানিক কোষ। ওকে, এবং তাহলে এক প্রকোষ্ঠী কোষের মধ্যে কি আছে? ড্রাই সেল আর কি ভোল্টাইক সেল। তাহলে এক প্রকোষ্ঠী হচ্ছে, তাহলে দেখুন এক প্রকোষ্ঠী রাসায়নিক কোষ। এক প্রকোষ্ঠী রাসায়নিক কোষ। তাহলে এর এক্সাম্পল হচ্ছে আমরা কি বললাম? দুইটা, একটা হচ্ছে ড্রাই সেল আর একটা হচ্ছে কি ভোল্টাইক সেল। ঠিক আছে, তাহলে দেখুন এক প্রকোষ্ঠী রাসায়নিক কোষের এক্সাম্পল হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে আমরা বলতে পারি ড্রাই সেল বা শুষ্ক কোষ। এখন অনেকে হচ্ছে আপনারা জানেন না যে শুষ্ক কোষ আর ড্রাই সেল কি একই কিনা। এই দুইটা হচ্ছে আপনারা ভালো করে বুঝে নেন, কনফিউজড হওয়া যাবে না। এই ড্রাই সেল আর শুষ্ক কোষ কিন্তু একই। তো আপনারা পড়ছেন যে শুষ্ক কোষের অ্যানোড ক্যাথোড কোনটা, কিন্তু পরীক্ষা আসছে ড্রাই সেলের নিচের কোনটা হচ্ছে ড্রাই সেলের অ্যানোড বা ক্যাথোড। তখন কিন্তু আপনারা যদি না জানেন এইটার মিনিং হচ্ছে শুষ্ক কোষ, পারবেন না। সুতরাং এইটা ভালো করে পড়তে হবে। এরপরে দেখুন তাহলে এক নম্বরে হচ্ছে ড্রাই সেল, দুই নম্বরে হচ্ছে কি ভোল্টাইক সেল বা ভোল্টাইক কোষ। এরপরে হচ্ছে তড়িৎ কোষকে আবার হচ্ছে কি অন্য প্রকার যে টাইপ আছে যে তড়িৎ বিশ্লেষ্য কোষ, এটা হচ্ছে কি আমরা একটু আগে পড়ায় আসছি যে তড়িৎ বিশ্লেষ্য কোষ কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে কি সবল তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, আর একটা হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য। তো সবলটা কি? সবলটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ, তারপর হচ্ছে কোস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কি কোস্টিক পটাশ KOH। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের সবল তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ। এরপরে হচ্ছে কি আমাদের কি ছিল? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ছিল। তাহলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্যের এক্সাম্পল কি আমাদের ছিল? কি 0.1 মোলার 0.1 মোলার কি এসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সাথে আরেকটা কি ছিল আমাদের? 0.1 মোল হাইড্রোজেন ফ্লোরাইড HF। তাহলে এইটা ছিল কি মানে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এইখান থেকে কি তিনটা টাইপ, এটাকে কি তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি সবল তড়িৎ বিশ্লেষ্য, সবল, একটা হচ্ছে দুর্বল, আর একটা হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য। তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে দেখেন এই শ্রেণী বিভাগটা, অর্থাৎ জাস্ট আপনারা শ্রেণী বিভাগটা একটু দেখবেন, যদি ভাগ্য ভালো থাকে এখান থেকে কি প্রশ্ন এসে যাবে। তাহলে দেখেন তড়িৎ বিশ্লেষককে তিনটা ভাগে ভাগ করা যায়, সবল, দুর্বল, তড়িৎ। তাহলে এক্সাম্পল কি পড়ায় আসছি, ঠিক আছে। এরপরে দেখেন এই যে রাসায়নিক কোষ, রাসায়নিক কোষকে কি প্রকোষ্ঠের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে কি এক প্রকোষ্ঠ বিশিষ্ট, আর একটা হচ্ছে কি দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট। আরেকটা ভাগ আছে, আরেকটা ভাগ হচ্ছে দেখুন স্বতঃস্ফূর্ত দিক থেকে। স্বতঃস্ফূর্ত দিক থেকে মানে এই রাসায়নিক কোষের সোর্স কি, ঠিক আছে, এই সোর্সটা অর্থাৎ কি কোথা থেকে আসতেছে। তো এই উৎসের ভিত্তিতে রাসায়নিক কোষ কয় প্রকার? দুই প্রকার।
তাহলে একটা হচ্ছে কি দেখুন প্রাইমারি কোষ আর একটা হচ্ছে কি গৌণ বা কি সেকেন্ডারি কোষ। একটা হচ্ছে প্রাইমারি কোষ আর একটা হচ্ছে কি গৌণ বা সেকেন্ডারি কোষ। তো প্রাইমারি কোষগুলোকে মেইন যে আমাদের কোষগুলো আছে বা ব্যাটারি গুলো আছে সেইগুলো হচ্ছে কি প্রাইমারি কোষ। তাহলে এইগুলো হচ্ছে কি দেখুন গ্যালভানিক, একটা হচ্ছে শুষ্ক কোষ আর একটা হচ্ছে কি লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি এই দুইটার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স, ঠিক আছে। সুতরাং আপনারা প্রশ্ন যখন পড়বেন যে লিথিয়াম আর লিথিয়াম আয়ন, এই ব্যাপারটা হচ্ছে খেয়াল করবেন, কারণ লিথিয়াম আয়ন আর লিথিয়াম ব্যাটারি কিন্তু আলাদা। লিথিয়াম আয়ন ব্যাটারি কোথায় ব্যবহার করা হয়? ল্যাপটপে কিন্তু ব্যবহার করা হয়। ল্যাপটপের যে ব্যাটারি আছে এই ব্যাটারিটা কিন্তু লিথিয়াম আয়ন বিল্ড ব্যাটারি, আর লিথিয়াম ব্যাটারিটা কিন্তু সেপারেট, আলাদা থাকে। তো এখন দেখুন প্রাইমারি কোষের মধ্যে কি কি আছে আমার, যে প্রাইমারি কোষের মধ্যে গ্যালভানিক, শুষ্ক কোষ আর কি লিথিয়াম কোষ বা লিথিয়াম ব্যাটারি। আমি একটু লিখে দিচ্ছি, আপনারা একটু ফলো করেন না বুঝলে। গ্যালভানিক কোষ, 2 নাম্বার হচ্ছে আমাদের আছে ড্রাই সেল বা শুষ্ক কোষ, এবং 3 নাম্বার হচ্ছে আমাদের কি আছে লিথিয়াম ব্যাটারি। তিন নাম্বারে হচ্ছে আমাদের কি আছে লিথিয়াম ব্যাটারি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের প্রাইমারি কোষের উদাহরণ। কি কোষ? প্রাইমারি। তাহলে এখন হচ্ছে আমাদের কি প্রশ্নে আসতে পারে, আপনারা যেখানে যেখানে দেখবেন 3টা বৈশিষ্ট্য আছে বা 3টা উদাহরণ আছে ওইগুলা সব থেকে ভালো করে পড়বেন, কারণ এর সাথে যদি আমি একটা অপশন অ্যাড করে দেই আপনাদের প্রশ্ন হয়ে গেল। আমি বললাম যে নিচের কোনটি প্রাইমারি কি কোষ না, নিচের কোনটি প্রাইমারি কি কোষ নয়, তাহলে এর সাথে হচ্ছে আমি অ্যাড করে দিলাম 4 নম্বরে কি লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি। তাহলে দেখুন এই যে আপনারা এখন মনে করবেন লিথিয়াম ব্যাটারি হবে নাকি লিথিয়াম আয়ন ব্যাটারি হবে, কারণ দুইটাই তো কি লিথিয়াম লিথিয়াম দিয়ে শুরু। তাহলে এখন যদি আপনারা এই যে না বুঝেন যে লিথিয়াম হচ্ছে কোনটা প্রাইমারি কোষ আর লিথিয়াম আয়ন কোনটা গৌণ বা কি সেকেন্ডারি কোষ, তাহলে দেখেন এইটা তিনটা যেহেতু কি আছে আমার, তিনটা যেহেতু অপশন আছে বা বৈশিষ্ট্য আছে বা এক্সাম্পল আছে, এখানে আমি যদি একটা করি তাইলে কি খুবই একটা কি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে যায়। সুতরাং এই তিনটা অপশন বা তিনটা যেখানে কি বৈশিষ্ট্য আছে এইগুলা হচ্ছে আপনারা ভালো করে পড়বেন, সবচেয়ে ভালো করে পড়বেন এইগুলা। এরপর দেখেন পরবর্তীতে কি আছে, পরবর্তীতে হচ্ছে কি আমার সেকেন্ডারি কোষ আছে। তাহলে প্রাইমারি কোষ কয়টা? প্রাইমারি কোষ কি উদাহরণ হচ্ছে কি 3টা। একটা হচ্ছে কি কি একটা বলতে পারি ড্রাই সেল, আর একটা হচ্ছে কি গ্যালভানিক কোষ, আর একটা হচ্ছে কি লিথিয়াম ব্যাটারি। তাহলে সেকেন্ডারি গুলা কি? তাহলে সেকেন্ডারি হচ্ছে আমাদের যে কোষগুলা আছে এই সেকেন্ডারি কোষগুলা দেখেন কি কি আমাদের কি আছে, লেড অ্যাসিড ব্যাটারি, আমাদের আছে লেড অ্যাসিড ব্যাটারি, ঠিক আছে। বা বলতে পারি ওই যে ব্যাটারিতে কি বলা যায় সীসা ব্যবহার করা, এই সীসাই হচ্ছে কি আমাদের লেড। এরপরে দেখেন কি নিকেল অক্সাইড কোষ, নিকেল অক্সাইড কোষ। তাহলে প্রথমতে হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি, দ্বিতীয়তে হচ্ছে নিকেল অক্সাইড কোষ, 3 নম্বরে কি বলছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এখন দেখেন লিথিয়াম কি আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। 4 নম্বরে বলছে কি নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি। এখন দেখুন এখান থেকে আমরা প্রশ্ন দিতে পারি যে নিচের কোনটি সেকেন্ডারি ব্যাটারি নয়। এই তিনটা দিলাম আমি, এইটার পরিবর্তে কি দিলাম, এইটার পরিবর্তে হচ্ছে আমরা দিলাম ড্রাই সেল, ড্রাই সেল। বললাম সেকেন্ডারি ব্যাটারি নয় কোনটি, তাহলে উপরের 1 2 3 এই তিনটাই তো কি এই সেকেন্ডারি ব্যাটারির মধ্যে আছে, তাহলে কোনটা নাই ড্রাই সেল, তাহলে অ্যান্সার হবে কি ড্রাই সেল। আর এই তিনটা কি হবে না। এরকম ভাবে কি আপনাদের হচ্ছে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। সুতরাং এই যে আমরা যেটা পড়াচ্ছি এটা আপনারা মনোযোগ সহকারে ভালো করে পড়বেন। আর এখান থেকে যদি না বোঝার কোনো ওয়ে নেই, কারণ এই পিকচারে না বুঝলে, পিকচারাইজেশনে না বুঝলে আমি কিন্তু কি এখানে লিখে লিখে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এরপরে দেখেন পরবর্তীতে যেটা আছে জাস্ট আমাদের কি আপনাদের যেটা পড়তে হবে এই তিনটা মেইন সেল, যেমন কি এই শুষ্ক কোষ, তারপরে হচ্ছে ভোল্টাইক কোষ এবং ড্যানিয়েল কোষ, এই তিনটা কোষের অ্যানোড আর ক্যাথোড কোনটা জাস্ট এইটা পড়বেন, ঠিক আছে। শুধু অ্যানোড আর ক্যাথোডটা পড়বেন। যে এখানে কি বলছে ড্রাই সেল, তাহলে ড্রাই সেলের অ্যানোড আর ক্যাথোড, ড্রাই সেল। তাহলে ড্রাই সেলের হচ্ছে দেখুন ড্রাই সেলের অ্যানোড প্রান্তটা কি, ড্রাই সেলের অ্যানোড হচ্ছে কি আমাদের জিঙ্ক, অ্যানোড হচ্ছে কি জিঙ্ক, আর ক্যাথোড হচ্ছে কি, ক্যাথোডে থাকবে হচ্ছে কি আমাদের যে কার্বন দণ্ড আছে বা কার্বন রড আছে, আমরা বলতে পারি সি রড, সি মিন্স কার্বন। তাহলে আমাদের যে ড্রাই সেল আছে বা শুষ্ক কোষ আছে এই শুষ্ক কোষে অ্যানোড হিসেবে কাজ করে কি ওই যে দস্তা, আমরা বলি এই জিঙ্কের অপর নাম কিন্তু দস্তা,
ঠিক আছে। এই জিঙ্কের অপর নাম কিন্তু আমরা বাংলায় বলি যে দস্তা। এই দস্তার কৌটা আছে, অনেক সময় কি বলি দস্তার কৌটা আছে, এই কৌটা কি পিষে নরম করে হচ্ছে এটা হচ্ছে আমাদের কি করা হয়, পরবর্তীতে যে ড্রাই সেল আছে বা শুষ্ক কোষ আছে এই শুষ্ক কোষে কি ব্যবহার করা হয়। তাহলে অ্যানোড প্রান্তে থাকবে হচ্ছে কি জিঙ্ক বা হচ্ছে দস্তার পেস্ট, এটা কিন্তু তখন পেস্ট আকারে থাকে। এবং যে পরবর্তীতে হচ্ছে কি আমাদের যে কার্বন যে রডটা থাকবে, এই কার্বন রডটা কিন্তু আমাদের এখানে কি হিসেবে ব্যবহার করা হচ্ছে, ক্যাথোড হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওকে, তাহলে এইটা কি গেল, এটা গেল শুষ্ক কোষ। তাহলে শুষ্ক কোষের অ্যানোড কি ক্যাথোড কি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, এই শুষ্ক কোষ দিয়ে কিন্তু প্রশ্ন আসছে। তাহলে এটা হচ্ছে কি নার্সিং অ্যাডমিশনের প্রশ্ন, নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, যে নিচের কোনটা ড্রাই সেলের বা শুষ্ক কোষের কি অ্যানোড প্রান্ত। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের প্রশ্ন আসছে। এর জন্য আমাদের এই তিনটা কোষেরই এবার শুষ্ক কোষ আসছে। ড্যানিয়েল কোষ কি আসতে পারে না? অবশ্যই আসতে পারে, কারণ একটা প্রত্যেকবারই একটা টপিক থেকে প্রশ্ন হবে এরকম তো না, অর্থাৎ প্রশ্নের কি ভিন্নতাও থাকতে পারে। এর জন্য আপনারা হচ্ছে শুষ্ক কোষের পাশাপাশি সরল ভোল্টাইক কোষ এবং কি ড্যানিয়েল কোষেরও কি অ্যানোড ক্যাথোড ভালো করে পড়বেন। তাহলে দেখেন ড্রাই সেলেরটা বুঝাই দিলাম এবং এইটা কি ভর্তি পরীক্ষা অলরেডি কি এসে গেছে। এরপরে দেখেন পরবর্তীতে কি বলছে, পরবর্তীতে হচ্ছে কি ভোল্টাইক কোষ। তাহলে ভোল্টাইক কোষের অ্যানোড ক্যাথোড হচ্ছে, আমরা জাস্ট একটু দেখি যে ভোল্টাইক কোষ, এই ভোল্টাইক কোষের অ্যানোডে দেখেন, অ্যানোডে কি আছে, অ্যানোডে হচ্ছে জিঙ্ক আছে এবং ক্যাথোডে কি আছে, কপার আছে। তাহলে অ্যানোড প্রান্তে থাকবে হচ্ছে জিঙ্ক বা দস্তা এবং ক্যাথোডে থাকবে কপার বা তামা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ভোল্টাইক সেলের অ্যানোড আর ক্যাথোডে কি কি আছে। তাহলে অ্যানোডে হচ্ছে কি আছে জিঙ্ক এবং ক্যাথোডে কি আছে কপার। এখন আপনারা বলেন তো এই অ্যানোড প্রান্ত আর ক্যাথোড প্রান্ত, ঠিক আছে, আপনারা কি একটা পরমাণু যখন কি অ্যানায়ন হয় বা ক্যাটায়ন হয়, অর্থাৎ কি ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, তখন একটা কন্ডিশন যে ইলেকট্রন যদি যেমন আমরা বলি যে সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণুর ইলেকট্রন সংখ্যা কয়টা, 11টা। এখন এইখান থেকে কি সে একটা ইলেকট্রন দিয়ে দিল, তাহলে একটা ইলেকট্রন দিয়ে দিল, তাইলে ইলেকট্রন হইলো কয়টা, ইলেকট্রন একটা দিয়ে দিল মানে কয়টা, 10টা। তাহলে 10টা যখন হবে তখন সে কি করবে, এই যে ধনাত্মক আয়নে রূপান্তর হবে, কারণ সে একটা ইলেকট্রন কি দিয়ে দিয়েছে। তখন এই অবস্থাকে আমরা কি বলতেছি, এই অবস্থাকে কি বলতেছি, ক্যাটায়ন। এই অবস্থাকে কি বলতেছি, ক্যাটায়ন, অর্থাৎ ধনাত্মক আয়নে সে পরিণত হয়েছে, এই কন্ডিশনকে কি বলতেছি, ক্যাটায়ন। তাহলে ক্যাটায়নে কি হবে, ইলেকট্রন কি ত্যাগ হবে। তাহলে অ্যানায়নটা কি, অ্যানায়নে কি হবে, এই যে ত্যাগকৃত ইলেকট্রন, এই ত্যাগকৃত ইলেকট্রনটা কি গ্রহণ হবে। যেমন এক্সাম্পল দিলাম ক্লোরিন, ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন মানে পারমাণবিক সংখ্যা কত, 17। তাহলে সে কি করবে, একটা ইলেকট্রনকে গ্রহণ করবে। কেন গ্রহণ করবে, কারণ সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস কি আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ কত, 18 হইতে চাবে। তো তখন এ কি এটা গ্রহণ করলো, এখানে হচ্ছে আপনারা মাইনাস দেন, অর্থাৎ কি এটা ত্যাগ করে দিচ্ছে। আর এটা কি সে যদি ইলেকট্রনটা গ্রহণ করে তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে এই যে ক্লোরিন কি ঋণাত্মক। তাহলে এই যে নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্তকে কি বলি আমরা, নেগেটিভ প্রান্তকে কি বলি, অ্যানায়ন। এখন এই ক্যাটায়নের সাথে ক্যাথোড কিন্তু মিলানো যাবে না, এই অ্যানায়নের সাথে অ্যানোড কিন্তু মিলানো যাবে না। কারণ দেখুন এই ক্যাটায়ন ক্যাথোড মনে হইতে পারে, দুইটা কিন্তু সেম জিনিস, অর্থাৎ এটাও প্লাস হইছে এটাও প্লাস, এটা মনে হইতে পারে। এই অ্যানায়ন অ্যানায়ন কি হয়েছে মাইনাস, সুতরাং কি অ্যানোড কি মাইনাস, কিন্তু প্রকৃতপক্ষে এটা না, আপনাদের কি এটা একটা ভ্রান্ত ধারণা। তাহলে ক্যাটায়নটা আমার এখানে প্লাস, কিন্তু আমার ওই যে কোষ বিভব আছে বা ইলেকট্রোমোটিভ ফোর্স আছে, ওইখানে আমার যে কি ক্যাথোডটা থাকবে, এই ক্যাথোড প্রান্তটা হচ্ছে কি আমার নেগেটিভ প্রান্ত, ক্যাথোডটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত। এখন বললেন ভাই আপনি তো প্রথম পত্রের বা বেসিকটা দেখাইলেন, বেসিকটা এই জন্যই দেখাইলাম যাতে অ্যানোড আর ক্যাথোড চিনতে আপনাদের না ভুল হয়। তাহলে আমাদের ক্যাথোডটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত আর অ্যানোডটা হচ্ছে কি পজিটিভ প্রান্ত, অর্থাৎ কি ওইখানে যেটা থাকবে অ্যানায়ন ক্যাটায়ন ওইটার কি সম্পূর্ণ কি বিপরীত হচ্ছে কি অ্যানোড আর ক্যাথোড। ওকে, এরপরে দেখেন সরল যে ভোল্টাইক কোষ, এই ভোল্টাইক কোষের কি অ্যানোড আর কি ক্যাথোড প্রান্ত আমরা দেখে গেলাম। এরপরে হচ্ছে আমরা কি দেখবো যে ডেনিয়াল কোষ, এই ডেনিয়াল কোষের অ্যানোড আর ক্যাথোড কি সেম, যে সেম অ্যাজ কি ভোল্টাইক কোষ। তাহলে ড্যানিয়েল কোষ, তাহলে ড্যানিয়েল কোষের দেখুন অ্যানোড বা ক্যাথোড, অ্যানোড বা কি ক্যাথোড। তাহলে ড্যানিয়েল কোষের হচ্ছে আমার অ্যানোড বা ক্যাথোডটা হচ্ছে কি, তাহলে অ্যানোড হচ্ছে কি জিঙ্ক এবং ক্যাথোডটা হচ্ছে কি জিঙ্ক এবং ক্যাথোডটা হচ্ছে কি কপার, ওই ভোল্টাইক সেলের মতোই, ঠিক আছে, ভোল্টাইক সেলের মতোই এই দুইটা। তাহলে ড্যানিয়েল কোষের হচ্ছে কি অ্যানোড হচ্ছে জিঙ্ক, ক্যাথোড হচ্ছে কি কপার। ভোল্টাইক কোষের অ্যানোড হচ্ছে কি
জিঙ্ক, ক্যাথোড হচ্ছে কি কপার। তাহলে এটা হচ্ছে ড্যানিয়েল এবং ভোল্টাইক। তাহলে বাদ বাকি আছে কে? বাকি আছে একমাত্র কে? ড্রাই সেল, বাকি শুষ্ক কোষ। তাহলে ড্রাই সেলের কি হবে? ড্রাই সেলের কি অ্যানোড সেম জিঙ্ক, কিন্তু ক্যাথোডে কি হবে? ক্যাথোডে হবে আমার কি আছে? কার্বন দণ্ড। ঠিক আছে, ক্যাথোডে কি হবে? কার্বন দণ্ড। এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। তাহলে এইটা হচ্ছে কি আপনারা একটু ভালো করে পড়বেন, একটু মনোযোগ সহকারে পড়বেন। ঠিক আছে, এরপর দেখেন জাস্ট এই যে যেহেতু এটা পরীক্ষা আসছে সেহেতু অন্য স্লাইডে হচ্ছে আমি আপনাদের ভাগ ভাগ করে দিয়ে দিছি যে ড্যানিয়েল কোষের। এই দেখুন ড্যানিয়েল কোষ কি? জিঙ্ক হবে অ্যানোড এবং কপার হবে কি? ক্যাথোড। ড্রাই সেলে অ্যানোড কি? ড্রাই সেলে অ্যানোড হচ্ছে জিঙ্ক এবং ক্যাথোড রূপে কি ব্যবহার করা হয়? কার্বন দণ্ড। ঠিক আছে, ওই সেম অ্যাজ বিফোর, মানে আগের স্লাইডের মতোই, জাস্ট এইটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ এটা কি নার্সিং অ্যাডমিশন টেস্ট, এনএটি তে আসছে। এটা হচ্ছে প্রশ্ন আপনাদের রসায়ন থেকে, তড়িৎ রসায়ন থেকে। তাহলে ওই যে তাহলে প্রশ্ন কোথায়? তাহলে দেখেন প্রশ্ন একটা হচ্ছে অ্যানোড ক্যাথোড থেকে, আর একটা প্রশ্ন কোথায় থেকে আসছে? ওই ধাতু সক্রিয়তা সিরিজ থেকে। তাহলে তড়িৎ রসায়ন থেকে কয়টা প্রশ্ন আসছে? তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন আসছে কয়টা? দুইটা। তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন কয়টা আইছে? এমসিকিউ আইছে কয়টা? দুইটা। এমসিকিউ দুইটা। তাহলে এমসিকিউ দুইটার মধ্যে একটা আসছে কোত্থেকে? একটা আসছে অ্যানোড ক্যাথোড থেকে। অ্যানোড ক্যাথোড। আরেকটা আসছে কোত্থেকে? আরেকটা আসছে হচ্ছে কি আমার ধাতু সক্রিয়তা সিরিজ থেকে। তাহলে আপনারা এর মাধ্যমে কি বুঝতে পারেন যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ? ওই যে আমি কোষের ক্যালকুলেটর ব্যাটারি বিভব কত এটা মুখস্থ করলাম বৈশা, কিন্তু আসলে কি এই যে আমার বেসিকটা। সুতরাং এই বেসিক গুলাই হচ্ছে আপনারা ভালো করে শিখবেন। ধাতুর সক্রিয়তা সিরিজ। ওকে, দেন হচ্ছে কি আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো দেখুন এটা হচ্ছে কি আমরা দেওয়ার চেষ্টা করছি, ওই যে আগে দেওয়া দিচ্ছি যে কয়েকটি কি গ্যালভানিক বা কি ভোল্টাইক কোষের কোষ বিভব ওইখানে দিয়ে দিচ্ছি একই। সুতরাং এইটা কি আমরা জাস্ট স্কিপ করব, কারণ এইটা ওখানে দেওয়া আছে যে শুষ্ক কোষ বা ড্রাই সেলের বিভব কত 1.5, লেড এসিড কার্ড ব্যাটারি হচ্ছে কত 2 ভোল্ট, ক্যালকুলেটর হচ্ছে কত 1.3, সিলভারের হচ্ছে কত 1.6, তারপর হচ্ছে লিথিয়াম আয়ন ল্যাপটপ ব্যাটারি, এটা বলছিলাম ভালো করে পড়বে। তাহলে এটা হচ্ছে কত 3.7। টর্চ লাইটটা, এটা ফ্ল্যাশ লাইট বা আপনারা কি বলতে পারেন? টর্চ লাইটও বলতে পারেন। ঠিক আছে, এটাকে কি বলতে পারেন? টর্চ লাইট বা ফ্ল্যাশ লাইট। এখন বললেন ভাইয়া ফ্ল্যাশ লাইট পড়ছি, পরীক্ষায় টর্চ লাইট আসছে, এই নাম জানলেন না, ফ্ল্যাশ বা টর্চ। ঠিক আছে, এরপর হচ্ছে কি হাইড্রোজেন ফুয়েল সেলের কত 1.23 ভোল্ট, ভালো করে পড়বেন। এরপরে দেখেন ধাতু সময়ের প্রমাণ বিজারণ বিভবের ক্রমবৃদ্ধি বা সক্রিয়তা নিচের দিকে কি হয়? হ্রাস পায়। তাহলে এই হ্রাসের লেভেলটা কিন্তু কি এখানে দেওয়া আছে, দেখেন 3 ছিল, এরপরে 2, এরপর কত 2.8, তারপর 2.7, 2.36 মাইনাস 1.66। এগুলো হচ্ছে দেখুন এগুলো এখন গুরুত্বপূর্ণ নাই। ঠিক আছে, জাস্ট আপনারা দুই একটা দেখবেন, যেগুলো না দেখলেই নাই, যে লিথিয়াম, তারপর হচ্ছে জিঙ্ক, কারণ এগুলা যেহেতু অ্যানোড ক্যাথোড হিসেবে কাজ করে সুতরাং এগুলো একটু দেখবেন। তাহলে জিঙ্ক, কপার, প্লাটিনাম আর হচ্ছে এগুলো দেখলেই হবে। ঠিক আছে, আয়রন, এই চারটা জাস্ট হচ্ছে আমার মানগুলো একটু দেখবেন, কারণ এগুলো হচ্ছে আমাদের ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমনি কোনো ইম্পর্টেন্ট নাই, এমনি কোনো ভ্যালু নাই, উইদাউট ম্যাথ এগুলো বাদ। এরপরে দেখুন নেক্সট স্লাইডে হচ্ছে আমরা চলে যাই, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে বিশেষ আয়নগুলা আমার কোন কোন নমুনায় উপস্থিত আছে এটা কি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইটা একটু ভালো করে পড়বেন। যেমন আমরা কি বললাম যে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম, এই যে দেখুন আপনারা আরেকটা বিষয় ভুল করেন, অ্যামোনিয়াতে থাকবে কি 3, অ্যামোনিয়ামে থাকবে কি 4। তাহলে যখন আমরা বলবো 4 কে বলবো কি অ্যামোনিয়াম, আর 3 কে কি বলবো অ্যামোনিয়া। ঠিক আছে, তো এইটা হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, যখন এক্সামে টপিক আসবে তখন একটু ভালো করে পড়ে বুঝে দেন হচ্ছে কি অ্যান্সার করবো। অনেকে হুট করে আচ্ছা অ্যামোনিয়া, তখন কি কনফিউশন হয়ে যায় আর ভুল হয়ে যায়। তো অ্যামোনিয়া বা কি অ্যামোনিয়াম, এইটা হচ্ছে কি কোন কোন নমুনায় উপস্থিত থাকে। তাহলে এটাকে হচ্ছে কি পাই সমুদ্রের পানিতে পাই, এবং কি শিল্প বর্জ্যের যে পানি, দেখুন শিল্প বর্জ্য বা হচ্ছে কি আমাদের কারখানাগুলো আছে, শিল্প কারখানা, এই শিল্প কারখানাগুলো কি প্রচুর পরিমাণে কি ইউরিয়া ব্যবহার করা হয়। যে ইউরিয়া সার কারখানা আছে না, আপনারা দেখেন যে এই ইউরিয়া কি সার প্রস্তুত করা হয়। তো এই সার কোথায় প্রস্তুত করা হয়? সার কারখানা বা বলা যায় যে শিল্প কারখানা।
শিল্প কারখানায় কি প্রস্তুত করা হচ্ছে, আমার ইউরিয়া প্রস্তুত করা হচ্ছে। তাহলে ইউরিয়া প্রস্তুতির কাঁচামাল হচ্ছে কি, ইউরিয়া প্রস্তুতির কাঁচামাল হচ্ছে কি অ্যামোনিয়া। তাহলে শিল্প থেকে কি পাওয়া যাবে, অবশ্যই কি অ্যামোনিয়া পাওয়া যাবে। আর সমুদ্রের পানি থেকে কি পাইলাম আমরা, অ্যামোনিয়াম। ঠিক আছে, অ্যামোনিয়ামটা কেন, কারণ কি অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবে থাকে, NH4Cl। আর ক্লোরাইডটা হচ্ছে কি হ্যালোজেন। হ্যালোজেন কোথায় থাকে, সমুদ্রের পানিতে থাকে। তাহলে এইটার সাথে কি মিশ্রিত আছে, অ্যামোনিয়াম আছে। তাহলে অ্যামোনিয়ামটা কোত্থেকে পাবো, সমুদ্রের পানি থেকে। ঠিক আছে, তাহলে সমুদ্রের পানি থেকে যদি স্পেসিফিক ভাবে বলে অ্যামোনিয়াম, আর শিল্প বর্জ্যের পানি থেকে কি অ্যামোনিয়া। এরপরে দেখেন কার্বন ডাইঅক্সাইড এবং কি বাইকার্বনেট। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট কোথায় কোথায় পাওয়া যায়, রক্তে পাওয়া যায়। রক্তে কি থাকে, অক্সিজেনও থাকে, রক্তে কি থাকে, কার্বন ডাইঅক্সাইডও থাকে। ঠিক আছে, তাহলে রক্তে কি থাকবে, সিম্পল, কার্বন ডাইঅক্সাইড কোথায় পাওয়া যায়, রক্তে, বাকি এটা কি বলছে, পানিতে। এখন এই যে এই পানি, এই কোন পানি, এটা হচ্ছে কি পানীয় জল। কিন্তু এই পানীয় জল বলতে বোঝানো হয়েছে যে বাইকার্বনেট যে ইটা আছে, ঠিক আছে, আমাদের বাইকার্বনেট যে আয়নটা আছে, এই আয়নটা দ্বারা বোঝানো, এই আয়নটা কোত্থেকে আসছে, আয়নটা হচ্ছে কি আমাদের কার্বনিক অ্যাসিড থেকে আসছে, H2CO3। এই H2CO3 কে যদি হচ্ছে আমরা বিয়োজিত করি বা বিযোজিত করি, তখন এইটা বিযোজিত হয়ে কি উৎপন্ন হবে, আমার উৎপন্ন হবে কি বাইকার্বনেট আয়ন এবং কি হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, তাহলে তখন এই বাইকার্বনেট আয়নটা কোথায় পাওয়া যায়, ওই যে আপনারা বিভিন্ন সফট ড্রিঙ্কস খান, কি খান, পেপসি খান, কোক খান, তারপর হচ্ছে স্প্রাইট খান, আরসি খান, এইগুলাই কি থাকে, আমার এইগুলাই হচ্ছে কার্বনিক অ্যাসিড থাকে। আর এই কার্বনিক অ্যাসিডটা পরবর্তীতে বিযোজিত হয়ে কি উৎপন্ন হয়, বাইকার্বনেট কি আয়ন উৎপন্ন হয়। তাহলে বাইকার্বনেট আয়ন কোথায় থাকতেছে, পানিতে থাকতেছে এবং পানীয় জলে থাকতেছে। ঠিক আছে, এরপরে দেখেন ফ্লোরাইড। ফ্লোরাইড বা কি ফ্লোরিন আয়ন যেটাই আপনারা বলেন, তো এইটাই আমরা কোথায় পাওয়া যাবে, এইটা হচ্ছে কি পানীয় জলে পাওয়া যাবে, প্রস্রাবে পাওয়া যাবে এবং কি মাটিতে পাওয়া যাবে। তাহলে এই প্রস্রাবে কিভাবে পাওয়া যায়, চলুন দেখে আসি। আমরা হচ্ছে আমাদের বডিতে কি আছে, অনেক পরিমাণ কি ইলেকট্রোলাইট আছে। ওই যে ডায়রিয়া হইলে কি বলে, যে ডায়রিয়া হইলে বলে যে স্যালাইন খাও, তাই না, যে ডায়রিয়া হইলে কি বলে, অনেকে বলে, ডাক্তার বলে কি স্যালাইন খাও, ডাবের পানি খাও, তাই না। এই যে স্যালাইন, এই স্যালাইনে কি থাকে, প্রচুর পরিমাণ কি থাকে, আমাদের কি লবণ থাকে, যেটাকে হচ্ছে আমরা জেনারেল ভাষায় বলি বা মেডিকেলের ভাষায় বলি হচ্ছে কি ইলেকট্রোলাইট। তাহলে ইলেকট্রোলাইটে কি থাকে, ইলেকট্রোলাইটের একটা বিশেষ উপাদান হচ্ছে কি আমাদের কি ফ্লোরিন। যে সোডিয়ামও থাকে আমাদের, ক্লোরিনও থাকে আমাদের, তারপর হচ্ছে কি ফ্লোরিনও থাকে, অন্যান্য কি উপাদানও থাকে। তাহলে এটা কোথায় পাবো, এটা হচ্ছে কি পানীয় জলে পাবো। এরপরে এটা যখন হচ্ছে কি আপনারা ত্যাগ করবেন, বডি থেকে কি সিক্রেশন হবে, আউট হয়ে যাবে, তখন এটা কি প্রস্রাবের সাথে কি বের হয়ে যাবে। এরপরে দেখেন কোথায় পাবো, মাটিতে পাবো। এরপরে হচ্ছে কি আমাদের কি আছে, ব্রোমিন আছে। তাহলে ব্রোমিন কোথায় পাওয়া যাবে, শস্য এবং কি উদ্ভিদে পাওয়া যাবে। এরপরে দেখেন আয়োডিন। আয়োডিন কোথায় পাওয়া যাবে, ফার্মাসিউটিক্যাল বা ফার্মাসিউটিক্যাল বলতে হচ্ছে কি ফার্মাসিতে হচ্ছে কি করে, ফার্মাসি বা ওষুধ কোম্পানিগুলো কি করে, ওষুধ বানায়। তাইলে ওই যে আয়োডিন যে সাপ্লিমেন্টটা আছে, আপনারা জানেন যে যেহেতু বায়োলজি পড়াই না, জাস্ট একটু আপনাদের ধারণা দিচ্ছি, যেহেতু আয়োডিনের কথা চলে আসছে, যে আয়োডিনের অভাবে কোন রোগটা হয়। নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আয়োডিনের অভাবে নিচের কোন রোগটা হয়, তাহলে কোনটা হবে, আয়োডিনের অভাবে হচ্ছে কি হবে, গলগণ্ড হবে। ঠিক আছে, তো গলগণ্ড হইলে তাহলে আয়োডিন কি, গলগণ্ড কিসের অভাবে, আয়োডিনের পরিমাণ যে কি যদি অভাবে, আয়োডিনের অভাবে কি হয়, গলগণ্ড হয়। তাহলে আয়োডিনের অভাবটা কি পূরণ করার জন্য কি করা হবে, আয়োডিন সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করা হবে। অর্থাৎ অতিরিক্ত আপনি কি আয়োডিন যদি গ্রহণ করেন, তখন কি আপনার গলগণ্ডর বা গয়টার হওয়ার কি কোনো ভয় থাকলো না, চান্স থাকলো না। তাহলে এইটা কারা বানায়, ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানায় বা ওষুধ কোম্পানি বানায়। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের কি বলা আছে, এরপরে হচ্ছে আমাদের বলা আছে যে নাইট্রাইট। ঠিক আছে, নাইট্রাইট বা কি নাইট্রেট। তাহলে এটা কোথায় পাওয়া যায়, পানি, মাটি এবং কি সার। এরপর হচ্ছে কি পটাশিয়াম, এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে পটাশিয়াম এখান থেকে যেটা আসে, বিশেষ করে হচ্ছে আসে পটাশিয়াম। যে পটাশিয়াম কোথায় পাওয়া যায়, রক্তের সিরামে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, রক্তের সিরামে। ওই যে কেন পাওয়া যায়, ওই যে আমরা বললাম যে ইলেকট্রোলাইট থাকে। ঠিক আছে, তাহলে ইলেকট্রোলাইট কখন হয়, ইলেকট্রোলাইট যখন কি পানি ঘাটতি হয়, বডিতে যখন পানি ঘাটতি হয় তখন ইলেকট্রোলাইট কি বের হয়ে যায়।